This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাক সার্কাসে চোখ রাখবো। প্রতিবাদের নামে রাস্তা আটকে কিভাবে গুন্ডামি হয়েছে পাক সার্কাসে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। তিলজলায় বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার অভিযান আর প্রতিবাদের নামে পাক সার্কাসে গুন্ডামি, পুলিশের উপরে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি হয় এবং ৩ জন পুলিশ কর্মী জখম হয়েছেন। এই মুহূর্তের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, যে পরিস্থিতি তখন তৈরি হয়েছিল সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। চারিদিকে ছুটোছুটি চলছে আর এর মধ্যেই গাড়ি ভাঙচুর হয়েছে, পর একাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী নামে গ্রেফতার হয়েছে বেশ কয়েকজন। माइनॉरिटी कम्युनिटी की तरफ से अटैक हो रहा है। माइनॉरिटी कम्युनिटी की तरफ से भी अटैक हो रहा है पुलिस के ऊपर। देखिए देखिए कैसे अटैक हो रहा है। देखिए माइनॉरिटी कम्युनिटी আপনাদের আনলফুল ডিক্লেয়ার করা হলো। এখানে যদি আপনারা আর থাকেন তাহলে কিন্তু আপনাদের এগেইনস্টে আমরা আইনানুগ ব্যবস্থা নেব এবং কাজ করলে আমরা কিন্তু কন্ট্রোল করব। আপনাদের নির্দেশ দেওয়া হচ্ছে এক্ষুনি এই জায়গা ছেড়ে আপনারা চলে যান। আপনাদের এই চলো এই মুহূর্তে সরাসরি সুশোভন আমাদের প্রতিনিধি রয়েছেন পাক সার্কাস চত্বর থেকে। এই সুশোভন, তুমি একেবারে যেখানে এই ঘটনা ঘটেছে তুমি সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছো। এই মুহূর্তে ছবিটা দেখাও, চারপাশের কি অবস্থা দেখাও। দেখো, তোমাকে ভাঙা বাসের ছবি দেখাবো। এই বাস একেবারে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এসেছিল, তা ভাঙচুর করা হয়েছে। যিনি এই বাসের চালক ছিল তাকেও মারধর করা হয়েছে এবং তার পাশাপাশি তোমাকে দেখাবো যে এখনও পর্যন্ত কিন্তু পাক সার্কাসের সংলগ্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনী ও কলকাতা পুলিশের বিশাল বাহিনী রয়েছে। তুমি যে কথা বলছিলে যে জমায়েত হয়েছিল, সেই জমায়েত পুলিশ আগেই বলেছে বেআইনি, আর বেআইনি জমায়েত হঠাতে গেলেই কিন্তু প্রথমে ইট বৃষ্টি হয়, তারপরে কিন্তু ৩ জন পুলিশ আহত হয়েছে, পুলিশের এমনটাই দাবি। এবং সেই জন্যই কিন্তু এখনও পর্যন্ত ধরপাকড় অভিযান চলছে। দেখতে পাচ্ছ যে পাক সার্কাসের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী, কলকাতা পুলিশ রয়েছে এবং যারা মূলত এই কাজ করেছে বা যারা বেআইনি জমায়েত করেছিল বা যারা একেবারে ইট বৃষ্টি করেছিল, সব মিলে কিন্তু এখনও পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। এটা হলো পাক সার্কাস 7 পয়েন্ট সংলগ্ন একটি মাঠ, সেখানেও কিন্তু ইতিমধ্যে তল্লাশি অভিযান চলছে। সব মিলে কিন্তু বলা যায় যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতি বর্তমানে পুলিশ নিয়ন্ত্রণে আনলেও মূলত এর নেপথ্যে কারা রয়েছে সেটা কিন্তু পুলিশ বারবার খতিয়ে দেখছে এবং তল্লাশি অভিযান সমানভাবে জারি রয়েছে। আত্রি, ধন্যবাদ সুশোভন। আমি এখানে বসছিলাম, ওই সামনের কাঁচ ভেঙে এসে একটা ইট এখানে এসে লাগে। আমি আমার গাড়িতে বসে রয়েছি, এবারে হঠাৎ সামনে দিয়ে 4-5খানা ইট এসে তার মধ্যে একটা ইট এসে আমার এখানটা লাগে। পুলিশ যেই এদিকে চলে গেছে অমনি সঙ্গে সঙ্গে কিছু পাবলিক এসে ইট ছুটতে শুরু করে। 3টে পুলিশের হায়ার্ড ভেহিকেল ভাঙচুর হয়েছে। আমরা তো কিছু অ্যারেস্ট করেছি, আইডেন্টিফিকেশন প্রসেস চলছে, ইনভেস্টিগেশন অলরেডি শুরু হয়ে গেছে। আমি এখনো আপনাকে ফিগারটা বলতে পারছি না, বাট অ্যারেস্ট হয়েছে। পার্ট অফ ইনভেস্টিগেশন, আপনার কোশ্চেনটা যেটা আছে पार्ट ऑफ इन्वेस्टिगेशन। ठीक है। अवैध जमायत हुआ था जब पुलिस हटाने गया था, पुलिस के ऊपर अटैक हुआ था। पुलिस का जो एसओपी है, पुलिस वो एसओपी मुताबिक कार्रवाई किया है। हम लोग देखेंगे जो उसका पीछे कौन है, सबको हम लोग अरेस्ट करेंगे। ठीक है, उसका सबका खिलाफ में हम लोग कड़ा जो लीगल एक्शन है वो होगा। सारे लोकल हैं, सारे यहाँ के लोकल्स है, कुछ बाहर से भी हम लोग के पास ऐसे इंटेलिजेंस आया हुआ है। We are in the process of verifying all those names. এবার চোখ রাখবো তিলজলার বেআইনি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত বেড়ে ৩। তিলজলার অগ্নিকাণ্ডে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি ছিলেন তিনি, আর মৃত্যু হয়েছে মোহাম্মদ ইবরারের। 12ই মে তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগে। এই বিষয় নিয়ে আরো তথ্য আমাদের দিচ্ছেন সুশোভন, আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। সুশোভন, আরও একজনের মৃত্যু হয়েছে আমরা জানতে পারছি। কি এতদিনে মানে কি তথ্য পাওয়া যাচ্ছে আর কি হয়েছিল, যদি একেবারে শুরু থেকেও বলো। দেখো, মোহাম্মদ ইব্রাহিম তিনি 12 তারিখ মূলত সেখানে কাজ করছিলেন। তিনি যেহেতু আহত হয়েছিলেন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং তিনি আজকে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3।
তুমি জানো যে প্রথমে একটি অগ্নিকাণ্ড হয় এবং তারপর পরবর্তীকালে সেখানে ফরেন্সিক যায়, ইলেকট্রিক শক সার্কিট বলা হয়, কিন্তু যেটা দেখা যায় যে নির্মাণ হয়েছিল সেই নির্মাণ বেআইনি। পরবর্তীকালে তুমি জানো যে বুলডোজার দিয়ে সেটা ভেঙে ফেলা হয়। সব মিলিয়ে কিন্তু এই ঘটনায় এখনও পর্যন্ত 2 জন গ্রেপ্তার হলেও পুলিশ এখনও পর্যন্ত আর যারা জড়িত রয়েছে বা একেবারে এর নেপথ্যে যারা রয়েছে তাদের যেমন সন্ধান করছে। সব মিলে স্বাভাবিকভাবে যেহেতু 3 জনের মৃত্যু হয়েছে সেটাও কিন্তু পুলিশ দেখছে। ধন্যবাদ। শহরে বেআইনি পার্কিং আটকাতে অ্যাকশনে পুলিশ। নো পার্কিং এ গাড়ি নিয়ে কড়া অবস্থান কলকাতা ট্রাফিক পুলিশের। পার্কিং এলাকার বাইরে আর নো পার্কিং এ গাড়ি রাখলে 500 টাকা পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে চালকদের। কলকাতা জুড়েই 27 ট্রাফিক গার্ডে বেআইনি পার্কিং নিয়ে লালবাজারের বিশেষ অভিযান। পুরসভা অনুমোদিত জোনের বাইরে পার্ক করা যাবে না গাড়ি। অনুমোদন ছাড়া টাকার বিনিময়ে রাস্তায় পার্কিং করালে কড়া ব্যবস্থা নেওয়া হবে। অনুমোদিত জোনে 1 লাইন পার্কিং হবে। কতটা জায়গায় পার্কিং সেটা জানিয়ে রাখতে হবে ডিসপ্লে বোর্ড, অর্থাৎ ডিসপ্লে বোর্ডে সেটা রাখতে হবে। বোর্ডে পার্কিং ফিও উল্লেখ করে দিতে হবে। পার্কিং কর্মীকে ইউনিফর্ম পরে থাকতে হবে। এই সমস্ত বিধিগুলো বলে দেওয়া হয়েছে। আমার আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স থেকে আমরা আজকেই নোটিশ দিচ্ছি, রাস্তার দুপাশে পার্কিং অবৈধভাবে রাখা হয়। সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেদিকে পার্কিং সেখানেই গাড়ি থাকবে, যেদিকে পার্কিং করার কথা নয় সেদিকে কোনো গাড়ি থাকবে না। তাতে মানুষের সুবিধা হবে, মানুষের যাতায়াত করতে অনেক অসুবিধা হচ্ছে এই 15টা বছর আমরা দেখেছি। সুতরাং এই ইনস্ট্রাকশন আমাদের দপ্তর থেকে দেওয়া হয়েছে। নেক্সট যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় ফেক পার্কিং স্লিপ নিয়ে তৃণমূলের ক্যাডার এবং অন্যান্য মানুষ তারা টাকা তুলেছে। সেই রাজস্ব দপ্তরে আসেনি, সরকারের কাছে আসেনি। সুতরাং এই নোটিশ আজকে আমার দপ্তর থেকে দেওয়া হচ্ছে, যেখানে যেখানে এই ধরনের ফেক রসিদ দেখিয়ে টাকা তোলা হচ্ছে পার্কিংয়ে সেগুলো ইমিডিয়েটলি বন্ধ করা এবং একটা রেড চার্ট প্রত্যেকটা পার্কিং লটে রেড চার্ট দিয়ে দেওয়া হবে, যে যার মতো মনের মতো খুশি পার্কিং নিতে পারবে না। যেখানে পার্কিং আছে সরকারের আর স্বীকৃত সেখানেই পার্কিং করতে হবে। এখন দেখি রাস্তাঘাট যেখানে সেখানে গাড়ি দাঁড় করাচ্ছে সবাই, টোটো থেকে আরম্ভ করে 4 চাকা গাড়ি, ট্রাক, কোনো কিছু মানা হয় না, অবৈধভাবে পয়সা তোলা হয়, তাদের সাধারণ জনতারই অসুবিধা হয়। আমাদের এখানে রাস্তাঘাট কম, কলকাতা থেকে আরম্ভ করে গ্রামীণ শহরগুলোতেও ছোট রাস্তা থাকে, গাড়ি ঢুকবে তার জন্য নিশ্চিত সময় করা আছে, সেই সময়ে লোডিং আনলোডিং হবে, বাইরে থেকে মাল আসবে। বাকি সময় যে কোনো গাড়ি, ব্যক্তিগত গাড়ি হোক সরকারি গাড়ি হোক, যেখানে সেখানে পার্ক করা যাবে না, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, আর সেটা শক্তভাবে মানা হবে এরপর থেকে। আর এবার ডায়মন্ড হারবারের সেই পার্কিং এর ছবি, যেখানে একাধিক যে নিয়ম চালু করা হচ্ছে, শুধু শহর কলকাতা জুড়ে নয় তার পার্শ্ববর্তী এলাকাতেও পার্কিং এর ক্ষেত্রে একই বিধি অবলম্বন করা হচ্ছে। ডায়মন্ড হারবার শহরের প্রাণকেন্দ্র স্টেশন বাজার। আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে 117 নম্বর জাতীয় সড়কের মাঝামাঝি। আমি দেখানোর চেষ্টা করব, একেবারে এই যে গাড়িটি দাঁড়িয়ে রয়েছে একেবারে কিন্তু বেআইনিভাবে দাঁড়িয়ে রয়েছে, কোনো পার্কিং লট নেই এবং পুরো রাস্তার দুপাশে বাইক, স্কুটি থেকে শুরু করে অন্যান্য সমস্ত যানবাহনে কিন্তু ভরা। আমি একজন চালক, ডায়মন্ড হারবার শহরে কি পার্কিং লটের প্রয়োজন রয়েছে? ডায়মন্ড হারবারে তো পার্কিংয়ের প্রয়োজন, কারণ এমন একটা সিটি এখানে পার্কিং নেই, ডাইরেক্ট মেন রোড রয়েছে। এই যে গাড়ি আপনাদের বাসে দাঁড়িয়ে ছিল রাস্তার পাশে, এটা তো বেআইনিভাবে দাঁড়িয়েছিল। কি মনে হচ্ছে পার্কিং লট না থাকার কারণে দাঁড় করাতে হচ্ছে? না রাস্তার মধ্যে সকল সময় দাঁড়ায়, ও ডেলি দাঁড়াচ্ছে, আজকে নতুন দাঁড়াবে। একেবারে পরিষ্কার যে দীর্ঘদিন থেকে চলে আসছে এই রেওয়াজ। আদিকে দাঁড়িয়ে রয়েছে রাস্তার উপর জাতীয় সড়ক, এভাবে কি দাঁড়িয়ে থাকা যায়? না দাঁড়িয়ে থাকা যায় না। তারা কিন্তু একেবারে স্বীকার করে নিচ্ছে যে রাস্তার উপর তাদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং কারণ এখানে কোনো পার্কিং লট নেই। ফলে পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নেয় ডায়মন্ড হারবার শহরকে ঘিরে, সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে পথচারী। ডায়মন্ড হারবার থেকে ক্যামেরায় সৌভিকের সঙ্গে শুভেন্দু হালদার, TV9 বাংলা। আর এবার আপনাদের বাঁকুড়া ছবিও দেখাবো, কারণ বেআইনি পার্কিং এর অভিযোগ বিভিন্ন জায়গা থেকে করা হয়েছে, আর সেই বেআইনি পার্কিং রোখার জন্যই বিধি চালু করছে সরকার। হচ্ছে বাঁকুড়া মাচানতলা এলাকায় হেড পোস্ট অফিস আর হোলসেল কনজিউমার, ওইখানে যে
আপনার বেআইনি দখল যেগুলো সাইকেলে স্ট্যান্ড করা হয়েছিল দীর্ঘদিন, সেগুলো এখন দোকান হয়ে গেছে। হ্যাঁ, এই উচ্ছেদের জন্যে গোটা ফুটপাথ বাঁকুড়া একদম জবরদখল হয়ে গেছে। এগুলো অবিলম্বে উচ্ছেদ করা দরকার। যা পাবলিকের যা অসুবিধা, আমাদের যে অসুবিধা, পার্কিংয়ের একটা নির্দিষ্ট জায়গা করুক, তাও করছে না। একদম রাস্তা ধার করে করে আমাদের ট্রেন বাস প্রচণ্ড আমাদের অসুবিধা হচ্ছে, প্রচণ্ড। 2 ঘন্টা 3 ঘন্টা তো রাস্তাতে জাম হয়ে থাকে, প্রচণ্ড অসুবিধায় পড়ে আছে বাঁকুড়া সব। চক বাজারে আমাদের সব বড় বড় ব্যবসায়ীদেরগুলো সামনে সাইকেল রেখে গাড়ি রেখে সব বাজার করতে ঢুকছে, আমাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে। এগুলো একটু সরকারকে ইয়ে করছি, যদি দেখলে খুব ভালো হয়। মেনলি তো আমাদের পার্কিং করার মতো কোনো জায়গা নেই, আমরা বাজার করবো কি অবস্থায়? আমাদেরকে এইভাবেই নিত্যদিন বাজার করতে হয়। যদি পার্কিং করার জায়গা থাকতো তাহলে আমরা তো এইভাবে বাজার করতো না, আমাদেরও তো অসুবিধা হচ্ছে। কলকাতার মতো বড় শহর শুধু নয়, ছোট ছোট এরকম সদর শহরগুলোতেও সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে, যেখানে সেখানে পার্কিং এর জন্য। এবার আপনাদের দেখাবো দুর্গাপুরের ছবি। নো পার্কিং বোর্ড লাগানো আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাস্তার ধারে, এই ছবিটা দেখুন, পরপর দাঁড়িয়ে আছে গাড়ি এই নো পার্কিং জায়গাতে। রাজ্য সরকার বারবার বলছেন যে নো পার্কিং জোনে যদি গাড়ি থাকে, রাস্তায় ব্লক করে যদি গাড়ি থাকে, তাহলে 500 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। কিন্তু দুর্গাপুরে এখনো দেখা যাচ্ছে রাস্তার পাশে গাড়ি দাঁড় করানো আছে। পুলিশের কোনো ভূমিকা এখানে চোখে পড়েনি। তবে কবে বন্ধ হবে এই ধরনের অবৈধ পার্কিং, নজর রাখবো আমরা। দুর্গাপুর থেকে ক্যামেরায় সোমনাথ গুপ্তর সঙ্গে জয়ন্ত বিশ্বাস, TV9 বাংলা। তো গাড়িটা কেন রেখেছেন? ব্যাপারটা হচ্ছে সরকার যখন বলছে, আদেশ দিয়েছে যে এমনি গাড়ি থাকলে 500 টাকা ফাইন। এই তো আপনার সামনে তো পার্কিং, এই তো ভিতরে কি, ওই তো পার্কিং দেখুন, বড় করে রাখা আছে পার্কিং। এখন তো সরকার নতুন নিয়ম করে দিয়েছে যে 500 টাকা করে ফাইন করবে। আপনারা কি বলেছেন? জোর করে গাড়ি রাখছে। পশু বলি আর গবাদি পশু হত্যা নিয়ে শুভেন্দু অধিকারী সরকারের চালু করা আইনকে স্বাগত জানালেন নখোদা মসজিদের ইমাম মৌলানা মোহাম্মদ শফিক কাশ্মীর। গো হত্যা বন্ধ করা, গোমাংস না খাওয়ার জন্য রাজ্যের মুসলিম সম্প্রদায়ের কাছে আবেদন জানালেন ইমাম। শুধু তাই নয়, জাতীয় পশু স্বীকৃতি দিয়ে গরুকে সংরক্ষণ করার জন্য সরকারের কাছে আর্জি জানালেন শফিক কাশ্মীর। गवर्नमेंट से हमारा ये डिमांड है कि गाय को नेशनल एनिमल करार दिया जाए और उसका मुकम्मल जो है बेचना, ख़रीदना, उसका गोश्त एक्सपोर्ट करना और मुकम्मल तरीके से इस पर पाबंदी होनी चाहिए। पूरे देश में इस पर पाबंदी लगनी चाहिए। हम लोग सब इस मामले में हुकूमत को सपोर्ट करने को तैयार है। दूसरी बात है कि वो स्लॉटर हाउस में उसका कुर्बानी होना चाहिए या ज़बह होना चाहिए, तो स्लॉटर हाउस भी इंतज़ाम करके देने का काम ये सरकार का है कि हर इलाके में स्लॉटर हाउस हो जहाँ लोग जा कर के ज़बह करें और उसका जो है जो भी काम होता है मुकम्मल करें। तो हम इस मामले में सरकार के साथ हैं। सरकार की जो नोटिफिकेशन है, हम चाहते हैं कि पालन हो, लेकिन ये तमाम चीज़ पहले सरकार फुलफ़िल कर दे उसके बाद। और नहीं फुलफ़िल हुआ इस साल, तो दूसरी शक्ल यह है कि इस साल जैसे हो रहा था वैसे होने दिया जाए। आइंदा साल से पूरा आप इंतज़ाम कर लीजिए और फिर पूरी तरह से कानून लागू कर दीजिए। আমি ধন্যবাদ জানাই ইমাম সাহেবকে। আজকে আমাদের যে সরকারের যে বিষয়টা বলা হয়েছে সেটা সম্মান জানানোর জন্য। আজকে এই ধরনের কোঅপারেশন, এই ধরনের মানুষের প্রতি সংবেদনশীল, পরিবেশের প্রতি সংবেদনশীল হলে আসলে এই ধর্ম নিয়ে রাজনীতি যারা করে তারা এই সুযোগটা পাবে না। আশা করব বাকি যারা ধর্মের মানুষ রয়েছে, হিন্দু বলুন, শিখ বলুন, খ্রিস্টান বলুন, সবাই আমরা একে অপরের প্রতি অন্তত আমাদের এই রাজ্যকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি এই বিষয়টা মাথায় রেখে ধর্মের রাজনীতি প্রায়োরিটি না পাক, আমরা সবাই মাথা উঁচু করে
ডেভেলপমেন্টের রাজনীতি করি। এতদিন তো ধর্মের রাজনীতি হয়েছে, আমার মনে হয় এইটা ভেবে দেখা দরকার। প্রথমত কোনো আলাদা করে আইন করা হয়নি, পুরনো 1950 সালের যে আইন সেই আইনকেই বলবৎ করা হয়েছে। বিভিন্ন সময় বাম এবং তৃণমূল আমলে বা কংগ্রেসীদের বিভিন্ন জায়গায় যেভাবে এই জিনিসটিকে দেখাই হতো না, আইনের জায়গায় শুধু বইতে পড়ে থাকতো, সেটা কোনো এক্সিকিউশনের মোডে ছিল না, তার উল্টো দিকে দাঁড়িয়ে এই আইন বলবৎ করা হয়েছে। এবং কোনো রকম টিপ্পণী, কোনো রকম কটূক্তি, কোনো রকম বক্রোক্তি, কোনো রকম অন্য রকমের কথা মানুষ মানবে না। পশ্চিমবঙ্গের মানুষ, সাধারণ বাঙালি, তারা তাদের পরম্পরা সংস্কৃতি অনুযায়ী তারা তাদের পথে চলবে, আইনের পথে চলবে। অনুপ্রবেশ রুখতে করা নতুন বিজেপি সরকার। ইতিমধ্যে সীমান্তে কাঁটা তার বসানোর জন্য বিএসএফকে জমি হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আর এই পরিস্থিতিতে বনগাঁয় সীমান্ত পরিদর্শনে বিজেপি বিধায়ক ও খাদ্যমন্ত্রী। কালিয়ানী সীমান্তে বিওপিতে যান মন্ত্রী অশোক কীর্তনিয়া, বৈঠক করেন বিএসএফ এর আধিকারিকদের সঙ্গে। বললাম যে এখানে যে ছোটোখাটো যে প্রবলেমগুলো আছে সেগুলো দেখে নিন, আর বিএসএফকে পরিষ্কার বলে দিলাম দেশের সুরক্ষার সাথে কোনো কম্প্রোমাইজ নেই। যেটা সম্ভব, যেটা ইন্টারন্যাশনাল রুলস আছে, আন্তর্জাতিক আইন আছে, সেই আইন অনুযায়ী ভারতীয় ভূখণ্ড যাতে বাংলাদেশের অভ্যাসে যতটা কম যায় তার ব্যবস্থা করুন।